ছাত্রদের জন্য দুইটা সুসংবাদ আছে। যারা বৈষম্য বিরোধী এই আন্দোলনের জন্য রাজপথে নেমেছেন, যারা জীবন দিয়েছেন অথবা যারা এখনো জীবন দেওয়ার জন্য বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে তাদের জন্য আন্তর্জাতিকভাবে হাসিনার বিরুদ্ধে মামলা হচ্ছে এবং সেনা প্রধানের বিরুদ্ধে মামলা হচ্ছে। হাসিনার গ্রেফতারের জন্য সারা দেশকে উত্তাল করে দেওয়া, সারা দেশের এই আওয়ামী লীগ, এই পুলিশ এবং স্বৈরাচারী শেখ হাসিনার নাভিশ্বাস তুলে দেওয়া যতক্ষণ পর্যন্ত হাসিনার গ্রেফতার না হয়। এবং আমি আপনাদেরকে বললাম ইনশাল্লাহ এই সশস্ত্র বাহিনী উদ্যোগ নেবে স্বৈরাচারী হাসিনাকে গ্রেফতার করতে, দেশকে বাঁচানোর জন্য। এখন যদি আমার এই 2 বিলিয়ন যদি আমরা প্রবাসীরা বন্ধ করে দিতে পারি, কিন্তু সরকারের খরচ লাগে 6 থেকে 6.5 বিলিয়ন, তাহলে বাকি 3 বিলিয়নের যোগান সে দিতে পারবে না। সেই ক্ষেত্রে ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি এবং সরকারের তখন আম, সালা, কলা, লিচু এবং জেনারেল ওয়াকারুজ্জামান, ইন্সপেক্টর জেনারেল পুলিশ, বিডিআর এর ডিজি, র্যাবের ডিজি, ইভেন ভারতের প্রধানমন্ত্রী মোদিও তাকে ক্ষমতায় রাখতে পারবে না। কেন নির্বিচারে গুলিবর্ষণ করা হলো, কি কারণে হত্যাকাণ্ড সংঘটিত হলো, সেই প্রশ্নটি এখন আন্তর্জাতিক বিশ্বের প্রধান আলোচনা। সরকার যেন একটা চরম বিপদ তৈরি করতে যাচ্ছে, যে বিপদটা দীর্ঘদিন থেকে সরকার সাফার করছে। এবং রেমিটেন্সের সাম্প্রতিক অবস্থাটা আমরা একটু দেখি, তাতে বোঝা যাবে সরকারের জন্য বিপদ কত দ্রুত ঘনিয়ে আসছে। রেমিটেন্সের প্রবাহ কমার কারণে চাপ পড়বে বৈদেশিক মুদ্রার রিজার্ভে, যা নষ্ট করতে পারে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতাও। রায়হান সুপুনের রিপোর্টে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি লিখেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঝালাও মামলা ও গ্রেফতার করা হচ্ছে বলে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। দর্শক, আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য 2টি সুসংবাদ। কি সেই সুসংবাদ, সেটি আশা করছি আজকে নিউজটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। এমনকি দর্শক, এরই সাথে সাথে আপনারা কিন্তু ইতিমধ্যেই জানতে পেরেছেন প্রবাসীদের পক্ষ থেকে রেমিটেন্স শাটডাউনের একটি ডাক উঠেছে। তারা কিন্তু কোনো ধরনের রেমিটেন্স বাংলাদেশে পাঠাবে না বলে ঘোষণা দিয়েছে। কিন্তু দর্শক, এর প্রতিক্রিয়া স্বরূপ কি হতে পারে, বা বাংলাদেশ সরকার আর কতদিন এই দেশটা চালাতে পারবে? এমনকি তারা যদি এই রেমিটেন্স বন্ধ করে রাখতে পারে মাত্র 2 থেকে 3 মাস, তাহলে ঠিক কি হতে পারে? দর্শক, আশা করছি সেটিও আজকে নিউজটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। এমনকি দর্শক, এরই সাথে সাথে জাতিসংঘের বিবৃতি দেওয়ার পরপরই এবার ইইউ বা ইউরোপীয় ইউনিয়নও তাদের কঠোর বার্তা জানিয়ে দিয়েছে। দর্শক, জাতিসংঘের মহাসচিবের পক্ষ থেকে কিন্তু একটি কথা এসেছে যে তারা বলেছে ম্যান্ডেট অনুযায়ী তারা যে কোনো ধরনের পদক্ষেপ নিতে পারে, কেননা তাদের কাছে সমস্ত তথ্য প্রমাণ চলে গিয়েছে, বা বাংলাদেশে ঠিক কি কি ঘটেছে সব কিছুই তারা এখন জেনে গিয়েছে। এখন তারা যে কোনো সময় পদক্ষেপ নিতে পারে। দর্শক, এই ঘোষণা দেওয়ার পরপরই ইউরোপীয় ইউনিয়নও তাদের বার্তাটি জানিয়ে দিয়েছে। এমনকি দর্শক, এছাড়াও আরও কিছু মানবাধিকার সংগঠনও কিন্তু সরকারকে খোলা চিঠি পাঠিয়েছে। দর্শক, কি রয়েছে সেই চিঠিতে সেটিও জানতে পারবেন। দর্শক, এরই সাথে সাথে আমি ভিডিও শুরুতে আপনাদের আরও যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা আপনারা দেখতে চলেছেন। তবে ভিডিওগুলো দেখানোর আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। সংগ্রামী ছাত্রছাত্রী ভাই বোনেরা, তোমাদের উদ্দেশ্যে আমি স্পষ্ট কিছু কথা বলতে চাই। এই দিক নির্দেশনা যদি মাথায় রাখো, ইনশাল্লাহ বিজয় শীঘ্রই আসবে। তোমাদেরকে একটা স্পষ্ট মিশন নিয়ে নামতে হবে এবং স্টেপ বাই ফার্স্ট মিশন ফার্স্ট থিং ফার্স্ট। তোমরা মিশন নিয়ে নামতে হবে এবং এই মিশনের প্রত্যেকটা মিশনের একটা নির্দিষ্ট সময় থাকতে হবে। তুমি আনলিমিটেড সময় ধরে একটা জিনিস যদি 2 দিন পরে পরে রাস্তা নামো, এইভাবে কিন্তু আন্দোলন বেশি দিন চালিয়ে যেতে পারবে না। কারণ এখানে অনেক কিছু বিষয় আছে, আমি এত ব্যাখ্যায় যাব না। তারপরও এইভাবেই বলছি যে নিজেদেরও একটু রেস্ট অ্যান্ড রিফিট, একটু বিশ্রাম এবং আবার শক্তি পুনর্গঠন করে আবার নামতে হবে। কিন্তু একটা মিশন নিয়ে, সবচেয়ে গুরুত্বপূর্ণ মিশনটা নিয়ে আগে নামতে হবে। সেটা কি? তোমাদের নিজস্ব একতা থাকতে হবে এবং তোমাদের মাঝখানে এখন অনেক মানুষ প্রবেশ করার চেষ্টা করবে যারা তোমাদেরকে অন্যদিকে নেওয়ার চেষ্টা করবে, তোমাদেরকে পথ বিচ্যুত করার চেষ্টা করবে তোমাদের মিশন থেকে। তোমাদের মনে রেখো, তোমাদের একমাত্র মিশন কিন্তু এখন এই বাংলাদেশের স্বাধীনতা পুনরুদ্ধার। এই সরকারের পতন করতে হলে, স্বাধীনতা অর্জন করতে হলে সরকারের পতন করতে হবে। সেটা কিভাবে করতে হবে? তোমাদের সবচেয়ে প্রথম তোমাদের দায়িত্ব হচ্ছে বিচার কার্যক্রম শুরু করা। সেটার মানে কি? সেটা হচ্ছে এই যে ছাত্র ছাত্রী, শিশু এবং জনতা হত্যা হয়েছে, এই হত্যার জন্য মামলা দায়ের করা। যেই থানা মামলা নিবে না সেই থানা পুরো উড়িয়ে দিতে হবে, জ্বালিয়ে দিতে হবে, মাটির সাথে গুড়িয়ে দিতে হবে। সোজা কথা, সারা বাংলাদেশের সমগ্র জনতা একত্র হয়ে লাখ লাখ মানুষ গিয়ে থানায় আপনারা এফআইআর বা যে কার্যক্রম আছে সেটা শুরু করতে হবে। সেখানে স্পষ্টত প্রথম মূল আসামি করতে হবে স্বৈরাচারী শেখ হাসিনাকে, কারণ সে এই হত্যার হুকুমদাতা সে। তারপরে তার সাথে আনতে হবে বাংলাদেশের যত থানা আছে সব থানার ওসির নাম এবং তাদের অধীনে যারা যারা গুলি করেছে ছাত্রদের উপরে। ইতিমধ্যে অনেক ভিডিও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং ভেরিফাই করেছে এবং
জাতিসংঘের কাছে সেই সব ভেরিফাইড ভিডিও চলে গেছে এবং আইসিসিতেও অনেক ভিডিও পাঠানো হয়েছে, আইসিসিতেও মামলা করা হয়েছে। আন্তর্জাতিকভাবে হাসিনার বিরুদ্ধে মামলা হচ্ছে এবং সেনা প্রধানের বিরুদ্ধে মামলা হচ্ছে। সুতরাং আমি আপনাদেরকে বলবো, আপনারা নামছেন সব ভালো কথা, কিন্তু একটা মিশন নিয়ে নামেন। প্রথম কাজটা হচ্ছে থানায় মামলা দায়ের করা, তারপরে হাসিনার গ্রেপ্তারের জন্য সারা দেশকে উত্তাল করে দেওয়া, সারা দেশের এই আওয়ামী লীগ, এই পুলিশ এবং স্বৈরাচারী শেখ হাসিনার নাভিশ্বাস তুলে দেওয়া যতক্ষণ পর্যন্ত হাসিনার গ্রেপ্তার না হয়। এবং আমি আপনাদেরকে বললাম, ইনশাল্লাহ এই সশস্ত্র বাহিনী উদ্যোগ নেবে স্বৈরাচারী হাসিনাকে গ্রেপ্তার করতে, দেশকে বাঁচানোর জন্য। কারণ এখন সশস্ত্র বাহিনীর ভিতরে গন্ডগোল শুরু হয়েছে, তাদের মাঝখানে 2-3 ভাগ হয়ে গেছে, যেটা প্রথম দিকে অনেক গুজব উঠেছিল, বাট এখনই সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক জুনিয়র অফিসাররা এবং অন্যান্য পদবীর সৈনিকরা কিন্তু আর জেনারেলদের কার্যক্রম, ঘুষখোর জেনারেলদের কার্যক্রম পছন্দ করছে না। সুতরাং বাংলাদেশ ক্যান্টনমেন্টের সেনানিবাসের ভিতরেও কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে। সেনা ডিজিএফ এর অফিসের মাঝখানে ভারতের রয়ের দেশবিরোধী কার্যক্রমের হেডকোয়ার্টার ভারতের রয়ের অফিস আছে। যারা যারা যেই সব বাংলাদেশ সশস্ত্র বাহিনী, ডিজিএফআই, গোয়েন্দা বিভাগ যারাই ভারতের রয়ের সদস্যের সাথে মিলে কাজ করেছে এত বছর, 15 বছর, তাদের সবাইকে আইনের মুখোমুখি হতে হবে দেশদ্রোহিতার মামলায়। এবং ফাঁসি, অনেকের ফাঁসি হবে, বড় বড় চ্যাম্পিয়নদের ফাঁসি হবে যারা 15 বছরে দেশকে বিক্রি করে দিয়েছে ভারতের কাছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভারতের মিডিয়াতে এসেছে কি করে স্বৈরাচারী হাসিনাকে বাঁচাতে বাংলাদেশের র এসেছিল, যেটা আমি গতকালকে লাইভে এবং আগে লাইভে বলেছি, বাংলাদেশের র প্রবেশ করেছে এবং কিভাবে স্টুডেন্টদেরকে হত্যা করেছে। এখনো কিন্তু সেই কালো ছায়া সরে যায়নি। আপনাদেরকে এখন ওই 11 আর 22 দফার ভণ্ডামি থেকে সরে এসে কারো কুবুদ্ধিতে যাবেন না। আপনারা এক দাবি, সেটা হচ্ছে স্বৈরাচারী শেখ হাসিনার গ্রেফতার এবং তাকে তার গদি থেকে টেনে নামিয়ে তাকে জেলে ভরা, এবং বিচার কার্যক্রম শুরু হতে হবে আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে উপস্থিতিতে। ছাত্রদের জন্য 2টা সুসংবাদ আছে। যারা বৈষম্য বিরোধী এই আন্দোলনের জন্য রাজপথে নেমেছেন, যারা জীবন দিয়েছেন অথবা যারা এখনো জীবন দেওয়ার জন্য বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে, তাদের জন্য অলরেডি আমাদের বাংলাদেশে আমাদের আইনজীবীদের একটা টিম হাইকোর্টের কাছে আজকে একটা রিট দায়ের করেছে যে শুট অন সাইট এটা বন্ধ করতে হবে। কোনো ছাত্রের বুকে, কোনো জনতার বুকে এই জনগণের ট্যাক্সের টাকায় কিনা গুলি ব্যবহারের সুযোগ নেই, শুধুমাত্র যে নিয়মগুলোকে লঙ্ঘন করলে গুলি চালানোর সুযোগ আছে ওইগুলা ছাড়া। আর অপরদিকে আন্তর্জাতিক অঙ্গনেও আজকে আমরা দেখছি জাতিসংঘ বা ইউরোপীয় ইউনিয়ন তারাও কিন্তু এই ইস্যুটা নিয়ে শক্ত ভূমিকায় পালন করছে। এখন জাতিসংঘের ভূমিকা কি হবে না হবে সেটা আমি ততটুকু বুঝি, কিন্তু ইউরোপীয় ইউনিয়ন যদি বেকা বসে, তারা যদি ধরেন অন ডিমান্ড করে বসে, তাহলে বাংলাদেশের অর্থনীতিতে বিশাল ধাক্কা হবে, ব্যবসা বাণিজ্যে বিশাল ধাক্কা হবে, এমনকি এখানে অনেক ধরনের ঝামেলাই কিন্তু ফেস করতে হবে যখন বাংলাদেশ এই মুহূর্তে রিজার্ভ সংকটে ভুগছে। বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শুট অন সাইট যে নীতির প্রয়োগ এবং বেআইনিভাবে যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ এমনকি ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান যিনি আছেন জোসেফ বোরেল, তিনি আপনার এই বক্তব্য দিয়েছেন। গত 27 জুলাই লাওসে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একেএম আব্দুল মোমেনের কাছে এই বার্তা দিয়েছে পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান। এই সংক্রান্ত একটি বিবৃতি ইউরোপীয় ইউনিয়ন তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে, আমাদের এখানে করা হয় নাই। বিবৃতিতে বলা হয়েছে সাম্প্রতিক দিনে বাংলাদেশি কর্তৃপক্ষের, মানে সরকারি কর্তৃপক্ষের শুট অন সাইট নীতি এবং বেআইনিভাবে যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে সেগুলোতে গভীর উদ্বেগ প্রকাশ করছে ইইউ। পাশাপাশি আইন প্রয়োগকারী কর্মকর্তাদের হত্যা, সহিংসতা, নির্যাতন, গণগ্রেপ্তার, সম্পত্তির ক্ষয়ক্ষতি নিয়েও গভীরভাবে উদ্বিগ্ন বোরেল। এসব ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনারও দাবি করছেন তিনি। একই সঙ্গে প্রতিবাদকারী, সাংবাদিক, শিশুসহ অন্যান্যদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের অতিরিক্ত বল প্রয়োগের অসংখ্য ঘটনার জন্যই অবশ্যই পূর্ণ জবাবদিহির দাবি করা হয়। বিবৃতিতে বোরেল গ্রেপ্তার হওয়া হাজার হাজার মানুষের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া মেনে চলারও আহ্বান জানান। ইউ বাংলাদেশ সম্পর্কের মৌলিক বিষয় মাথায় রেখে এই সংকটের প্রেক্ষাপটে কর্তৃপক্ষের পদক্ষেপ ঘনিষ্ঠভাবে নজরদারি এবং সব ধরনের মানবাধিকারের প্রতি সম্পূর্ণভাবে সম্মান দেখানো হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন বোরেল। অপরদিকে জাতিসংঘ একটা তদন্ত করার জন্য সম্ভবত সিদ্ধান্ত নিতে যাচ্ছে ম্যান্ডেট পেলেই। জাতিসংঘের এমন বক্তব্যের পর জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক যিনি আছেন মুখপাত্রের, তো তার একটা বক্তব্য আজকে আমরা দেখলাম জাতিসংঘে। তো সেই বক্তব্যকে আবার আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা কিন্তু স্বাগত জানিয়েছে। আজকে আমরা দেখছি যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জাতিসংঘ যদি নিজস্ব উদ্যোগে এই ঘটনাগুলোর কোনো তদন্ত করতে চায় সেক্ষেত্রে সরকার সহায়তা করবে, এমনটাই কিন্তু বক্তব্য দিয়েছেন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। তো সবকিছু মিলিয়ে আস্তে আস্তে চাপটা বাড়ছে। ছাত্ররা এই মুহূর্তে আপনারা দেখবেন অনেক পোলাপাইন তারা ইংরেজিতে তারা বিভিন্ন বার্তা পাঠাচ্ছে, আর এই মুহূর্তে সারা বাংলাদেশের ইস্যুগুলোতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলা ফোকাস করছে।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ফোকাস না করলে ঝামেলা ছিল না, বাট আন্তর্জাতিক গণমাধ্যম ফোকাস করছে। ইভেন বাংলাদেশে যারা কাজ করছেন কেউ কেউ বলছেন যে সাবেক মার্কিন রাষ্ট্রদূত ডান মজিনা তিনি বলছেন যে বাংলাদেশে নতুন একটা রাজনৈতিক দলের উদ্ভব মানে কি বলে যে উত্থানও ঘটতে পারে। এখানে নানান আলোচনা আছে। এখন বিশ্ব শক্তি যাদেরকে আমরা চিনি, ইউরোপীয় ইউনিয়ন তারাই বিশ্ব শক্তি, মার্কিন যুক্তরাষ্ট্র তারাই বিশ্ব শক্তি, যুক্তরাজ্য তারাই পরাশক্তি, জাতিসংঘ তারাই আরেকটা শক্তি। এই শক্তিগুলা টোটালি এই মুহূর্তে বাংলাদেশ ইস্যুতে ফোকাসড এবং কনসার্ন করছে। তো সার্বিক যে চাপের জায়গাটা তৈরি হচ্ছে সেটা আসলে কতটুকু হজম করা যাবে? সবকিছু একসাথে বিগড়াই গেলে পরিস্থিতি অনেক খারাপ হবে। কারণ জাতিসংঘ থেকে, ইউরোপীয় ইউনিয়ন থেকে, বিভিন্ন সেক্টর থেকে যে স্যাংশন আইন শৃঙ্খলা বাহিনী বা বিভিন্ন ক্ষেত্রে তারা আলাপ আলোচনা করছে, এগুলার ইফেক্ট যে আমাদের যে সকল পুলিশের কনস্টেবলরা, বিজিবির সাধারণ সিপাহীরা চাকরি বাঁচাইতে গিয়ে লাঠি লইয়া দৌড় দিচ্ছেন, এই দেশে অন্তত আপনাদের এই সেক্টরগুলো থেকে দুই একটা মিশন মাইরে আসলে মোটামুটি কোটি 2 টাকা কামানো যেত, সেই রাস্তাটা বন্ধ হয়েও যাইতে পারে। সাম্প্রতিক যে বর্বরতা চালানো হয়েছে আন্দোলনকারী মানুষদের ওপরে, সেই বর্বরতা সরকারের জন্য একটা চরম বিপদ তৈরি করতে যাচ্ছে, যে বিপদটা দীর্ঘদিন থেকে সরকার সাফার করছে, প্রায় 2 বছর, এবং এমনি সরকারের ওই বিপদে চরমভাবে পড়ে যাওয়ার সম্ভাবনা আর অল্প কিছুদিনের মধ্যেই ছিল, সেটা আরো অনেক বেশি ত্বরান্বিত হয়ে যাবে। ডলার সংকটটায় সেটা প্রভাব ফেলবে। এবং আমরা একমাত্র যে লাইফলাইন হওয়ার, বাকিগুলোতে আসলে সরকারের কোনো প্রবাবিলিটি ছিল না নানা কারণে, ওগুলো ব্যাখ্যা করে দিচ্ছি। রেমিটেন্স একটা লাইফলাইন হতে পারত যদি রেমিটেন্স সরকার হাতে ঠিকঠাক মতো এসে পৌঁছতো। জনাব জুনায়েদ আহমেদ পলক হাত জোড় করে রেমিটেন্স ব্যাংকিং চ্যানেলে পাঠাতে বলেছিলেন। তার হাত জোড় করা, এরা একটু বোঝে টোঝে কম, মানে বাংলাদেশের মানুষজন এই সরকারের মন্ত্রী বা যে কেউ যদি করে অ্যাপিল করে, সেটা তাদেরকে আরো বেশি বিরক্ত করার কথা, তারা আরো উল্টোটা করার কথা, এবং সেই উল্টো ঘটনা ঘটেছে। এবং রেমিটেন্সের সাম্প্রতিক প্রভাব, সাম্প্রতিক অবস্থাটা আমরা একটু দেখি, তাতে বোঝা যাবে সরকারের জন্য বিপদ কত দ্রুত ঘনিয়ে আসছে। এখানে একটা স্ট্যাটিস্টিক্স এসছে সপ্তাহে সপ্তাহে, যখন বাংলাদেশ ব্যাংক তার রেমিটেন্সের পরিমাণ জানায়, এবার একটু দেরি করে হলেও জানিয়েছে। প্রথম আলো থেকে আমি পড়ছি, দেশে প্রবাসী আয় আসা গত সপ্তাহে উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। 21 থেকে 27 জুলাই 7 দিনে দেশে প্রবাসী আয় এসেছে মাত্র 13 কোটি 80 লাখ ডলার। তারপর যেটা হয়েছে, 13 কোটি 80 লাখ এক সপ্তাহে যদি হয় 4 দিয়ে গুণ করে দিলে না, ব্যাপারটা এত সিম্পল না। এর মধ্যে 19 থেকে 23 জুলাই সময়ে সরকারি ছুটি ও সাধারণ ছুটির কারণে ব্যাংক বন্ধ ছিল। এছাড়া 5 দিন ব্রডব্যান্ড ইন্টারনেট এবং 10 দিন মোবাইল ইন্টারনেট সেবা ছিল না, কারফিউ ছিল। আমরা একটু হিসাবটা বুঝি। 21 থেকে 27 জুলাই এর মধ্যে আসলে মানে 26-27 শুক্র শনি ছিল, ব্যাংক বন্ধ ছিল। আমরা দুটো দিনকে একটু বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে 24-25 ব্যাংক খোলা ছিল। এক সপ্তাহে এর মধ্যে, এর আগের সময়টা ব্যাংক মানে ইন্টারনেট বন্ধ ছিল, ব্যাংক বন্ধ ছিল, সবকিছু ছুটির মধ্যে ছিল, বাংলাদেশ ডিসকানেক্টেড ছিল, সব ধরলাম। কিন্তু একটা ঘটনা ঘটে, সেটা হলো এর মধ্যেও যদি মানি এক্সচেঞ্জ ফার্মগুলোতে মানে রেমিটেন্স চলে যায়, সে তথ্য চলে আসে যে আপনি এটা পেয়েছেন, এটা হয়তো বাংলাদেশে এসে পৌঁছতে দেরি হয়, সেটা তারপর আপনি এই তথ্য পেয়ে যান। তারপর আমি আরো সহজ, ঠিক আছে অতও দরকার নেই, বাংলাদেশে এসে যে পৌঁছেছে সেই হিসাবটা দেখাই। গত মাসে বাংলাদেশ $2.5 বিলিয়ন কাছাকাছি রেমিটেন্স পেয়েছে, যেটা অনেক উঁচু। আমরা এটাকে সরিয়ে রাখি, গ্রসলি সরকার সম্ভবত খুশি থাকবে $2 বিলিয়ন একটু বেশি যদি পায়, কারণ বহুদিন থেকে রেমিটেন্স এই ডলারের আনস্টেবল প্রাইসেস কারণে, হুন্ডি বেড়ে যাওয়ার কারণে ডলারের মানে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স আসা কমে গিয়েছিল। 1.6575 এরকম বিলিয়ন ডলার আসছিল। সো $2 বিলিয়ন বেশি হলে সরকার খুশি। মানে গ্রসলি এর আগে, আমরা গত মাসের কথা বলছি না, $7 কোটি মতো প্রতিদিন আসে। তাহলে আমরা খেয়াল করি 19 তারিখ থেকে সব বন্ধ ছিল, ইন্টারনেট বন্ধ ছিল, যোগাযোগ ছিল, তার মানে বিদেশিরা টাকা পাঠাতে পারছিলেন না। তাহলে কথা কি ছিল, এই সময়ের যে টাকা ছিল সেটা হুড়মুড় করে যখন ইন্টারনেট চালু হলো, ব্যাংক খুললো, হুড়মুড় করে বাংলাদেশে এসে হাজির হবে, উপস্থিত হবে। সো দুদিনে আপনি এমনি সাধারণ দিনের হিসাবেও $7 কোটি যদি হয়, $14 কোটি আসার কথা ছিল, আসে নাই। হুড়মুড় করে এখানে তাত্ত্বিকভাবে $20 কোটি এক এক দিন আসার কথা ছিল, তাই না? কারণ তারা টাকাটা পাঠাতে পারেন নাই, এই যে গ্যাপ হলো, সুতরাং একসাথে অনেক টাকা আসবে। কিন্তু দেখা গেল অনেক কম এসছে, এবং এই লক্ষণটা খুব ভালোভাবে বুঝতে পেরেছে বলেই এরকম নিউজ এখন আমাদের সামনে এসে হাজির হয়েছে। বাংলাদেশ ব্যাংক এখন বাড়তি দামে রেমিটেন্স কেনার জন্য ব্যাংকগুলোকে ইনফর্মালি নির্দেশনা দিয়েছে। আপনি খুব স্বাভাবিকভাবে আপনি এটাকে ফর্মালি নির্দেশনা দিতে পারেন না, কিন্তু তারা বুঝতে পেরেছে যে এই ধরনের একটা ডিজাস্টার তাদের দিকে ধেয়ে আসছে। এর চাইতেও জরুরি কথা, আলামত কিন্তু মাঠে দেখা যাওয়া শুরু হয়েছে, এটা জরুরি। আপনি একটা বাজার বুঝবেন, একটা বাজার অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে কিনা। ডলারের বাজার আবার অনিশ্চয়তার দিকে যেতে শুরু করেছে, এবং এটা আরো অনেক অনিশ্চয়তার দিকে যাবে, এটা কারণ আছে।
একদিনেই গতকালের খবর হচ্ছে 3.5 টাকা খোলা বাজারে ডলারের দাম বেড়ে গেছে একদিনে। সুতরাং সামনে কি হবে আমরা খুব ভালো মতো বুঝতে পারছি। একটা কথা মনে রাখতে হবে, এক হচ্ছে ডলার ঠিক মতো আসছে না, ব্যাংকিং চ্যানেলে ডলার পাঠাবেন না, এই ধরনের একটা ক্যাম্পেইনে যোগ দিচ্ছেন অনেকেই, ফলে ডলার ব্যাংকিং চ্যানেলে আসার পরিমাণ অনেক কমে যাবে। আগামী সপ্তাহে দেখলে আমরা খুব ক্লিয়ারলি বুঝবো, কারণ এখানে কোনো রকম ছুটি নাই এবং অন্যান্য যা যা পরিস্থিতি আছে সব আগের মতো হয়ে গেল, তাতে কি পরিমাণ আসে এবং আমরা নিশ্চিতভাবে বলে দিতে পারি, চোখ বন্ধ করে বলে দিতে পারি, এটা ভীষণ কম হবে। কারণ বাংলাদেশ ব্যাংক যখন বেশি দামে ডলার কেনার কথা বলে ব্যাংকে, তার মানে তারা জানে বিদেশি যে ফরেন এক্সচেঞ্জ সেখানেও লোকজন গিয়ে আসলে ডলার পাঠানোর জন্য দেয় নাই তেমন কিছু, এবং এই তথ্য এখন ডলারের বাজারেও চলে গেছে, খোলা বাজারে, সেখানেও এটার দাম বেড়ে যাচ্ছে। ফলে কি দাঁড়াবে, আমাদের চাহিদা প্রচুর থাকবে কিন্তু বাজারে যথেষ্ট ডলার নাই, ব্যাংকিং চ্যানেলে ডলার আসবে না। জানা পলক না, উনি যদি ওনার মন্ত্রী পরিষদ নিয়ে একসাথে হাত জোড় করে দিয়ে আবেদন জানাতে থাকেন, তারপরও আমি ধারণা করি, আমি আমার ভিডিওর মধ্যে অনেকের ক্যাম্পেইন, অনেকের মন্তব্য দেখছি, তারা বলছেন যে তারা এটা পাঠাবেন না, ফলে এই জায়গায় খুব বেশি উন্নতি হবে না। আরেকটা জিনিস একটু মনে রাখতে হবে, ডলারের দাম আরো এখন দ্রুত আনস্টেবল হবে, হুন্ডি আরো বেশি এনকারেজড হবে। কারণ হলো, আমি আগে ভিডিওটাতে বলেছি এটার সাথে রিলেটেড, তাই আবারও বলছি, সেটা হলো এখন পাচারের পরিমাণ বাড়বে। এখন ধরুন আপনি যদি খুব বড় পাচারকারী হন এবং আপনার যদি পরিচিত কোনো বড় ব্যবসায়ী থাকে যিনি এক্সপোর্ট ইম্পোর্ট জাতীয় ব্যবসা করেন, তাকে দিয়ে আপনি ব্যাংকিং চ্যানেলে পাচার করতে পারবেন, আপনি তাকে দিয়ে পারবেন। আমি ধারণা করি বাংলাদেশে প্রচুর বড় বড় ব্যবসায়ীর ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং এ যেসব টাকা পাচার হয় ব্যাংকিং চ্যানেলে, তার একটা বড় অংশ আসলে, বা একটা অংশ অ্যাটলিস্ট, দেশের বড় বড় করাপ্ট লোকজনের, এই যে শত শত কোটি টাকা, এগুলো ওভাবে পাচার হয়, এবং যদি যোগাযোগ থাকে সেটা দিয়ে করে ফেললেন। আর এমনি ধরুন 10, 20, 25, 30 কোটি টাকা আওয়ামী লীগের টাউট বাটপার, পাড়ার টাউট বাটপাররা কামায়, তারা দুবাইতে ফ্ল্যাট ট্যাট কিনবে, ওর টাকা তো হুন্ডিতে যাবে। সুতরাং যেটা হবে, এই যে ঘটনা ঘটলো, যে এই পারসেপশন তৈরি হলো আওয়ামী লীগের পতন আর খুব বেশি দিন বাকি নাই, এটা আমাদের চাইতে ওরা অনেক ভালো বোঝে। আওয়ামী লীগ পালিয়েছিল না, তাদেরকে মাঠে থাকিয়ে থেকে যুদ্ধ করতে বলা হয়েছিল, পালিয়েছিল, সেটা নিয়ে ভীষণ ক্ষোভ উষ্মা, এটা খুব স্বাভাবিক। কামিয়েছেন, কয়েক জেনারেশন খেতে পারবে, এখন আর কেন, এখন পালানোটাই হলো তাদের জন্য সমীচীন ব্যাপার। সো হুন্ডির রেট বাড়তে থাকবে, ডলারের হুন্ডিতে প্রচুর বাড়তে থাকবে। একই সাথে রিজার্ভ থেকেও হবে, কারণ এই অনেক অলিগার টাকা পাচার করবে, অনেক ঘুষখোর আমলা, ঘুষখোর পুলিশ অফিসার, তারা বড় বড় দানের যারা বড় বড় জায়গায় আছে, তারাও ব্যবসায়ীদের সাথে যোগসাজশ করে টাকা পাচার করবেন, ব্যবসায়ীরা পাচার করবেন। এই করতে করতে এই আনস্টেবল অবস্থা তৈরি হয়ে যাবে, এবং এই বিদ্যমান পরিস্থিতিতেই সরকারের জন্য আরেকটা খারাপ খবর এসছে। ডেইলি স্টার হেডলাইন, কোটা আন্দোলনের সহিংসতায় বাংলাদেশের রেটিং কমিয়েছে S&P। আমরা অনেক আগে যখন অর্থনীতি নিয়ে অনেক বেশি ভিডিও করতাম, তখন এই ক্রেডিট রেটিং প্রতিষ্ঠানগুলো নিয়ে আলাপ হয়েছে, আমরা এটুকু জানি। আবার একটু বলে রাখি যে অনেক প্রতিষ্ঠান আছে এরকম, কিন্তু 3টা প্রতিষ্ঠানকে বিশ্বে খুবই প্রেস্টিজিয়াস ধরা হয়, এগুলোকে প্রায় ইকুয়াল স্ট্যান্ডার্ডে ধরা হয়। একটা S&P, মুডিজ আছে এবং ফিচ আছে। S&P হলো স্ট্যান্ডার্ডস এন্ড পুয়ার্স, তারা বাংলাদেশের রেটিং BB- থেকে কমিয়ে B+ করেছে, এবং এখানে তারা এই সংকট, মানে ডলার রিজার্ভ নিয়ে কথা বলছে, কিন্তু কোটার যে মুভমেন্ট সেটা নিয়েও খুব ক্লিয়ারলি তারা মন্তব্য করেছে। আমি এই জায়গাটা একটু পড়ি। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে S&P বলেছে, শিক্ষার্থীদের নেতৃত্বে ব্যাপক বিক্ষোভে বাংলাদেশ জর্জরিত, এতে 200 জনেরও বেশি মারা গেছেন বলে জানা গেছে। প্রতিষ্ঠানটির মতে বাংলাদেশ অত্যন্ত সংঘাতময় রাজনৈতিক পরিবেশ প্রবৃদ্ধি কমিয়ে দিতে পারে। আমি পরের অংশটুকু পড়ে শেষ করি। গত জানুয়ারিতে সাধারণ নির্বাচনের পরে ক্ষমতাসীন আওয়ামী লীগ চতুর্থবারের মতো ক্ষমতায় আসে। প্রধান বিরোধী দল বিএনপি সেই নির্বাচন বর্জন করে। প্রভাবশালী এই দুই দলের মধ্যে মতাদর্শগত পার্থক্য অনেক। বাংলাদেশের সরাসরি বিদেশি বিনিয়োগ কমছে, অবকাঠামোগত সংকট ও আমলাতান্ত্রিক অদক্ষতার কারণে এটি হতে পারে বলে মনে করছে প্রতিষ্ঠানটি। তবে S&P এই যে আন্দোলন হলো সেটার ভিত্তিতেই বলছে এটা প্রবৃদ্ধি কমিয়ে দিতে পারে। আমি আগের যে ভিডিওটা করেছিলাম সেখানে বলেছি অনেক সংকট আছে বাংলাদেশের মতো দেশে, এই মুহূর্তে জ্বালানির সংকট আছে, আমাদের অত্যন্ত আনস্টেবল একটা লোকাল কারেন্সি আছে, ডলারের বিপরীতে এই দেশে বিদেশিরা বিনিয়োগ করে টাকার ডলার নিয়ে যেতে পারে না, নানান সংকটের কারণে এমনিতেই বিদেশি সরাসরি বিনিয়োগ কমে যাচ্ছিল। কোনো দেশ আর লোন দিতে চাইবে না, যে দেশ দেউলিয়া হওয়ার পথে তাকে কোনো দেশও লোন দেবে কেন, লাইন অফ ক্রেডিট দেবে কেন? আর যখন আপনার ক্রেডিট রেটিং কমতে থাকে তখন আপনার লোনগুলো পাওয়া আরো বেশি এক্সপেন্সিভ হয়ে যায়, আপনার এক্সিস্টিং লোনগুলো পরিশোধ করার চাপ বাড়ে। সো এর মধ্যে মরার উপর খাড়ার ঘা আমরা বলি যে এই রেটিংটা সরকারকে নতুন কোনো না কোনো জায়গা থেকে লোন পাওয়া, বা প্রাইভেট যেসব লোকজন আছে তারা একসময় বাইরে থেকে শর্ট টার্ম লোন নিত, সেই লোন পাওয়া, সবকিছুতে ঝামেলা তৈরি করবে। এই সবকিছুর সাথে আমরা যদি যোগ করি রেমিটেন্স বয়কট, রেমিটেন্স শাটডাউন শব্দটা আমাদের শিক্ষার্থীরা তাদের মুভমেন্টের সময় ব্যবহার করেছিল। রেমিটেন্স শাটডাউনের যে আহ্বান সেটা
আমি প্রচুর পত্রিকায়, প্রচুর টিভিতে রিপোর্ট দেখছি যে সেখানে এটা ঘটছে, এটা খুব সিগনিফিক্যান্ট ভাবে ঘটছে, সেটা দেখা যাচ্ছে এবং অনেক আশঙ্কা প্রকাশ করছেন এটা খুব স্বল্প মেয়াদী কোনো আবেগের ব্যাপার না, এটা দীর্ঘমেয়াদী কোনো বিষয় হতে পারে। এবং এই দীর্ঘমেয়াদী বিষয় হয় আমরা কেনা বুঝি এটা দেশের, মানে এটা ইনফ্যাক্ট আর খুব বেশি সময় না, আমি আগামী বছরের সামার পর্যন্ত বলছিলাম সরকারের ইকোনমিক ডিজাস্টার খুব খারাপ পর্যায়ে যাওয়ার জন্য, সেটা আরো দ্রুত এগিয়ে আসবে এবং সেই পরিস্থিতি সম্ভবত আমরা দেখতে যাচ্ছি। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।